স্যার তানভীর এডমিট চাইতেছে। আমরা 14 থেকে দেখো সবাই খাতা বের করো, এর যারা যেটুকু বাদ আছে পরে এগুলো আমি কভার করে দেবো, ঠিক আছে? যাদের যেটুকু বাকি আছে পরবর্তীতে আমরা তো কোয়ান্টা কি পরীক্ষায় আসতে পারে। তোমরা কোয়ান্টাম শিখছো, কোয়ান্টাম আর কোয়ান্টা একটু পার্থক্য আছে। তোমরা বলবা কোন নির্দিষ্ট বিচ্ছিন্ন কোন বস্তু বিচ্ছিন্ন ভাবে একটা নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকের সমান পরিমাণ শক্তি শোষণ অথবা বিকিরণ করে। আমরা যখন ইয়ের সূত্র পড়িয়েছিলাম, বোরের সূত্র পড়িয়েছি, তখন বলছিলাম যে যে কোনো বস্তু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে অথবা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। আর বলছিলাম যে এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে, এই নির্দিষ্ট পরিমাণকে বলা হয় কোয়ান্টাম। একটা হলে সেটাকে কোয়ান্টাম বলে, একটা নির্দিষ্ট পরিমাণ এক প্যাকেট হলে সেটাকে বলি আমরা কোয়ান্টাম বলে, কোয়ান্টাম। আর কোয়ান্টাম এর বহু বচনই হচ্ছে কোয়ান্টা। যখন অনেকগুলো শক্তি গ্রহণ করবে, অনেক প্যাকেট শক্তি গ্রহণ করবে, আবার অনেক প্যাকেট শক্তি বের করে দিবে, তখন সেটাকে একসাথে বলি আমরা কোয়ান্টা। কোয়ান্টা হলো বহু বচন, অনেকগুলো প্যাকেট শক্তি শোষণ অথবা বিকিরণটাকে বলা হয় কোয়ান্টাম। আর কোয়ান্টাম হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে অথবা একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করবে, এটাকেই বলা হয় কোয়ান্টাম। যেটা আমরা এই যে চিত্র বোঝানোর সময় বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ত্যাগ করে দেখো নিচে চলে আসে, তখন বিকিরণ করে। আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করলে উপরে শক্তি স্তরে চলে যায়। এই যে একটা নির্দিষ্ট পরিমাণে একটা যে আসে সেটাকে বলি আমরা কোয়ান্টাম পরিমাণ শক্তি। আর যদি অনেকগুলো আসে তখন সেটাকে বলি আমরা কোয়ান্টা। তাহলে কোয়ান্টাম হলো 1 বছর আর কোয়ান্টা হচ্ছে বহু বছর। তার 14 নম্বর কোশ্চেনটা হবে কোয়ান্টা কি, 1 মাসের জন্য কোশ্চেন আসতে পারে। সবাই এটা লিখে নাও, না বুঝলে প্রশ্ন করবে, আমরা লিখে নিব প্রত্যেকটাই। তারপরে আমরা আরেকটা কোশ্চেন বুঝাবো, কোয়ান্টাম তত্ত্ব কি। এটা কিন্তু বইয়ের সরাসরি আমার যে শীটের যেগুলো দেখাবো তোমরা বই কিনলে অথবা বই পড়লে বুঝতে পারবা। আমারটা যা আছে আর বেশি পড়া লাগবে না, আমি সর্বোচ্চ সব বই অ্যানালাইসিস করে দিয়েছি, অর্থাৎ তোমাদের এক্সট্রা আর কোনো কিছু পড়ার দরকার নাই। হ্যাঁ বলো। সরল গুণিতক মানে কি? হ্যাঁ, সরল গুণিতক অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ অথবা বিকিরণ করে। সরল গুণিতক কি যদি আমরা বোরের সূত্র থেকে আমরা বলি, দেখো একটু মিস করছো, তাই যে একটা নির্দিষ্ট পরিমাণ যে শক্তি শোষণ বা বিকিরণ করে এটাকে কোয়ান্টাম বলে। এখন সরল গুণিতক কেন বলা হয়? সরল গুণিতক হচ্ছে এই যখন আমরা এটা বলি যে ই সমানুপাতিক নিউ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত বাড়ে শক্তির মান তত বাড়ে। এই সমানুপাতিক চিহ্ন উঠায় দিলে আমরা এই চিহ্ন ইউজ করি, এই হলো প্লাঙ্কের ধ্রুবক। আর এটা হলো এক মৌলের জন্য, এটার জন্য বহু মৌলে অনেকগুলো মৌল ইউজ করবা, অনেকগুলো শক্তি একসাথে যাবে একসাথে আসবে, তখন আমরা এন ইউজ করি। এন হলো সরল গুণিতক, অর্থাৎ এন এর মানে 1 2 3 4 ইত্যাদি হতে পারে। তাহলে এটা এই যে এন দ্বারাই আমরা বুঝি সরল গুণিতক পরিমাণ শক্তি শোষণ অথবা বিকিরণ করে। আরে এনটা আছে সরল গুণিতকে পড়ে দেখতেছেন, কক্ষপথ সংখ্যা, আর কক্ষপথ সংখ্যা বুঝাইলেই এই যে 1 2 3 দ্বারা গুণ করে দিলেই এটা সরল গুণিতক বলে। যে 1 দ্বারা 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা এইভাবে গুণ করা হয়, এটাকে বলা হয় সরল গুণিতক। আরেকটা কোশ্চেন দেখাবো আমরা, কোয়ান্টাম তত্ত্ব। এগুলো কিন্তু বইয়ে নাই, এজন্য আমি তৈরি করে দিচ্ছি এই জিনিসগুলো। সবাই কি বুঝতে পারতেছো? আর মনে রাখবা বোর তত্ত্বটাই আগে কোশ্চেনটা লিখে নেই। কোনটা কোয়ান্টা কি? 14 নাম্বারটা। 14 নাম্বার। তো কোশ্চেন আনসার সব, জি স্যার। কোশ্চেন আনসার সবই লিখে নাও। পরে ধর এইগুলো যখন আমরা কপি দিব তখন তো পেয়ে যাবে, আমি আপডেট করে দিচ্ছি, আরো বানান টানান গুলো চেক করে সব আপডেট করে
সর্বোচ্চ যতভাবে কোশ্চেন আসবে যে কোয়ান্টাম তত্ত্বটাও এর সাথে মিল করে দিয়ে দিন। তোমরা সবাই লিখে নিবে, কোথাও না বুঝলে আমাকে প্রশ্ন করবে। আজকে কি সবটিক জয়েন করেছো? সবটিক? আচ্ছা, সবটিক জয়েন করেছো। শোনো, আমরা কিন্তু মূলত এখানে 9 10 যেহেতু আমাদের শেষ হয়ে গেছে, আমরা 9 10 পড়ে থাকবো না, কারণ অটো পাস অথবা অন্য বিকল্প আসতে পারে। যদি তোমাদের পরীক্ষা নিয়ে পাস দেয়, সেক্ষেত্রে আমরা যেদিন সার্কুলার করবো ওই দিনই আমরা রিভিশন করিয়ে দেবো, যেগুলো আমাদের কেমিস্ট্রি দিবে। আর যদি সার্কুলার নাই দেয়, অটো পাস বা অন্য কোনো বিকল্প দিতে যায়, আমরা যেন এক অধ্যায় ইন্টারমিডিয়েটের অধ্যায়গুলো সুস্পষ্ট ধারণা থাকে এবং নোট কাছে থাকে। কারণ তুমি যে কলেজেই ভর্তি হও, যেখানেই ভর্তি হও, ইন্টারমিডিয়েট কিন্তু ইউজ করতে হবে এবং সাজানো গোছানো কোনো নোট নাই। যেগুলো আমি পড়াচ্ছি তোমরা আস্তে আস্তে করে নাও এবং নোট করে রাখো। দেখবা যে কলেজে ভর্তি হও তোমরা এক ধাপ আগায় থাকবা সবাইকে। তোমরা একটু লিখে নাও, আমি কোয়ান্টাম তত্ত্বটা কি সেটাও দেখাই দেবো। কারণ কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু বোরের তত্ত্বটা আবিষ্কৃত, অর্থাৎ বোরের সূত্রটা কোয়ান্টাম তত্ত্বের উপরেই আবিষ্কৃত হয়েছে। কোয়ান্টাম আর কোয়ান্টাম তত্ত্বটার উপর ভিত্তি করে বোরের সূত্রটা আবিষ্কৃত হয়েছে। এই নিয়মের সাথে এটার সাথে পরের প্রশ্নটা মিল আছে। কোয়ান্টাম তত্ত্ব কি? 2 মাসের জন্য যদি আসে, এই যে এখন আমি কোয়ান্টাম তত্ত্বটা পিছনে যাচ্ছি, যারা ক্লাস মিস করবে তাদের আমি দেখাই দেব। এই যে বিজ্ঞানী বোরের যে সূত্রটা, এটাই হচ্ছে কোয়ান্টামের কোয়ান্টাম তত্ত্ব। এইটাই কোয়ান্টাম তত্ত্বের মূল কথা। এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। পরীক্ষায় যদি আলাদা করে আসে যে কোয়ান্টাম তত্ত্ব কি, তাহলে এইটুকু লিখতে হবে। এই যে কোয়ান্টাম তত্ত্ব, এটা হচ্ছে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে একটা নির্দিষ্ট পরিমাণ বা তার সরল গুণিতকে সমান পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করে। শক্তির এই নির্দিষ্ট পরিমাণকেই বলা হয় কোয়ান্টাম বলে। আর এই কোয়ান্টাম শক্তি হবে বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাংলায় যেটা কম্পাঙ্ক বলে। আর এটা কম্পাঙ্কের প্লাঙ্কের সূত্রই কিন্তু ই সমান সমান এনএইচ নিউ। এটা কিন্তু প্লাঙ্কের সমীকরণ। কোনো দিন যদি আসে, এটা কিসের সমীকরণ আমি লিখে দিচ্ছি, এটা প্লাঙ্কের সমীকরণ। এটা হচ্ছে প্লাঙ্কের সমীকরণ। প্লাঙ্কের সমীকরণ এটা ম্যাথ করব কিন্তু আমরা পরবর্তী। তোমাদের 19 যদিও ম্যাথ এই অধ্যায়ে এটাতে ম্যাথ আছে, কিন্তু 19 ম্যাথ আসে না, কিন্তু এটা না আসবে তোমার। প্লাঙ্কের সমীকরণ এটা কিন্তু 1 মোলের জন্য, আর এটা হলো n মোলের জন্য। আর n এর মানটা আমরা বলতে পারি যে n এর মান হতে পারে কি অনেক হতে পারে। সেটা হলো 1 2 3 পূর্ণ সংখ্যা, কারণ কক্ষপথের নাম্বার হয় পূর্ণ সংখ্যা। এই জন্য আমরা n এর মান হচ্ছে কক্ষপথ সংখ্যা। n হচ্ছে কক্ষপথ সংখ্যা, যার মান হবে 1। আমরা যদি বলি 1 2 3 4 এইভাবে যেতে থাকে। এটা হলো প্লাঙ্কের সমীকরণ। আমরা প্লাঙ্কের সমীকরণ দিয়ে পরবর্তী ম্যাথ করব। এটা 2 মার্কসের জন্য যদি আসে, কোয়ান্টাম তত্ত্ব কি, তাহলে এইটুকু লিখে দিবেন। কোয়ান্টাম তত্ত্ব কি, এটা কিন্তু বোরের সূত্রের সাথে রিলেটেড। তোমাদের 19 কিন্তু এই তত্ত্বগুলো দেওয়া নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে কিন্তু এই তত্ত্বগুলোকে অ্যাড করে পড়তে হবে। কারণ এই তত্ত্বের উপর ভিত্তি করেই প্লাঙ্কের বোরের সূত্রটা আবিষ্কৃত হয়েছে। তোমাদের লেখা শেষ হলে আমাকে বলবা, এবং কোথাও বুঝতে না পারলে প্রশ্ন করবে।
হচ্ছে দুটো শক্তির ফ্রিকোয়েন্সি সমানুপাতিক, এটা বুঝিনি। এটা বলছে কোয়ান্টাম শক্তি। এই যে কোয়ান্টাম শক্তিটা, এটা ইলেকট্রন গ্রহণ করলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি গ্রহণ করে আর বিকিরণ করে, তাহলে এটা কার, এই শক্তিটার মান কার উপর নির্ভর করে? বলছে এই শক্তির মান, এই যে ই হচ্ছে কোয়ান্টাম শক্তি, এই শক্তির মান ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, অর্থাৎ ইলেকট্রন যে লাফ দিবে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক হবে তার সমানুপাতিক। কম্পাঙ্ক যত বাড়বে এই শক্তির মান তত বাড়বে। কম্পাঙ্ক কম হলে শক্তির মান তত কি হবে? কম হবে। কারণ যে পরিমাণ শক্তি গ্রহণ করে লাফ দিয়ে তত উপরেই যাবে, আবার শক্তি ছেড়ে দিয়ে আবার লাফ দেওয়ার কোথায় চলে আসবে? সেই ততটুকু নিচে। এখন যদি কেউ আস্তে লাফ দেয় তাহলে অল্প উঠবে, অনেক জোরে লাফ দিলে সে অনেক উপরে উঠে যাবে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্ক বাড়লে এই কোয়ান্টাম শক্তির মানও বাড়বে। এইটা হচ্ছে কিন্তু কোয়ান্টাম শক্তি। আর এই যে নিউ দিচ্ছি, নিউ চিহ্ন, এটা কিন্তু নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, বাংলায় বলা হয় কম্পাঙ্ক। অর্থাৎ কোয়ান্টাম শক্তি তখনই বাড়বে যখন বিকিরিত রশ্মির যে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক যত বেশি। এটা কিন্তু নয়ের মতো চিহ্ন হবে, বি না, কিন্তু নয়ের মতো। এটা হবে নিউ চিহ্ন, এটাকে বলা হয় নিউ। নয়ের মতো বানিয়ে দিবে, একটু মাথাটা একটু উপরে উঠে দিবা। অর্থাৎ কম্পাঙ্ক যত বাড়বে শক্তির মান তত বাড়বে। আর এই সমানুপাতিক চিহ্ন উঠা দিয়ে আমরা এইচ ইউজ করি। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এখন বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে কোয়ান্টাম শক্তি, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটা ইংলিশ ইউজ করেছি আমরা, ফ্রিকোয়েন্সির বাংলাটা হচ্ছে কম্পাঙ্ক। আর তোমরা 19 এ এফ ইউজ করেছো ফিজিক্সে কম্পাঙ্ক, এখানে নিউ ইউজ করবে রসায়নে। নিউ, নতুন যেটা নিউ চিহ্নটার নাম। স্যার ইয়া পড়বে না। ও তো মোবাইল নাই বলছিল আমাকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা। আচ্ছা কি করো তাহলে? হয়েছে লেখা সবার? কোয়ান্টাম তত্ত্ব লেখা শেষ কিনা সবার? দেখো 16 নাম্বার, রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের তুলনা করো। আমি কিন্তু এটা 19 এ হুবহু পড়িয়েছি। এটা কি পড়ার দরকার আছে আবার? না, এটা একবার 19 হুবহু 19 এ যেটা পড়াইছি ইন্টার থেকেই পড়িয়েছি, আমি বলছিলাম 19 যেটা তুলনাটা পড়িয়েছি বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেল, একদম ইন্টার থেকে আমি পড়িয়েছি। আমাদের 19 নাই, তাই আমি ইন্টার থেকে পড়িয়েছিলাম। আচ্ছা দেখো, তারপর যেটা করব আমরা, এই যে এই জিনিসগুলো আমাদের লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ম্যাথ করতে যাব এই জিনিসগুলো এক্সট্রা লাগবে, যে কিভাবে আমরা কিছু জিনিস করাবো। আমি একটু ফন্টটাই করে দিচ্ছি আমি। দেখো একটু আমি এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের কিন্তু 19 এ এনতম কক্ষপথ মানে কত নাম্বার কক্ষপথ আমি জানি না, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বের করতে বলতে পারে। তখন তুমি ব্যাসার্ধ বের করার একটা সূত্র আছে, এই সূত্রটা প্রতিপাদন করা শিখতে হবে। এই প্রতিপাদনটা 19 এ কোথাও নাই, 19 এ তথ্যটা কোথাও দেওয়া নাই, কিন্তু ইন্টারমিডিয়েটে যখন একটা বের করতে বলবে ব্যাসার্ধ, তখন আমাদের ব্যাসার্ধ বের করে দেখাইতে হবে। আমি ব্যাসার্ধটা বের করে দেখাই দিচ্ছি, সবাই এটা উঠাই নিবা সবাই, কারণ তোমাদের বইয়ে এই ব্যাসার্ধ নির্ণয় করার তথ্যগুলো কোথাও দেওয়া নাই। খুব ইম্পর্টেন্ট এটা, এবং এটা সময় লাগবে, এবং অনেক বড় থিওরি এটা, বুঝছো? আমি যেটা করি, আচ্ছা আমি তোমাদের চিত্র এঁকে দেখাই দিচ্ছি। আমি সংক্ষিপ্ত দেখাই দিলেই তোমরা বুঝে যাবা, পরে তোমাদের ডিটেইলস আমি লিখে দিব। আমি সংক্ষিপ্ত আগে বোঝানোর সাথে, আমি বোঝানোর জন্য আমি চিত্র এঁকে আগে বুঝিয়ে দিচ্ছি। সবাই খেয়াল করো, আমি চিত্র এঁকে আগে বুঝিয়ে দিই, তারপর আমরা এখানে চিত্র একটা আমার সমস্যা হবে, আমি এটা পেজ নিয়ে আমি চিত্র এঁকে দিচ্ছি। একটু অপেক্ষা করো।
আচ্ছা, দেখো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা? একটা স্ক্রিন দেখা যাচ্ছে? আমি চিত্র আঁকবো এই জন্য। স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। Okay, আমি চিত্র আঁকবো এই জন্য আমি এই স্ক্রিন নিয়ে আসছি। চিত্রটাকে বুঝিয়ে দেবো, তারপর এটা আমি ব্যাখ্যায় যাব। দেখো, প্রথমে আমি একটা এখানে খেয়াল করবে সবাই। আমি একটু দেখো, এখানে আমি একটা গোল করে একটা পরমাণু আকার দেখাইলাম আমরা। এখানে আমরা গোল করে দেখাই, খেয়াল করো। এখানে ভিতরে থাকবে নিউক্লিয়াস, ভিতরে থাকবে নিউক্লিয়াস। দেখো, আমরা এটা একটা পেন নিই তাহলে সুবিধা হবে। এবং মাঝখানে থাকবে একটা প্লাস চিহ্ন, মাঝখানে থাকবে একটা প্লাস চিহ্ন। এটা হলো প্লাস চিহ্ন, খেয়াল করো। কারণ নিউক্লিয়াসের মাঝখানে নিউক্লিয়াসটা হয় পজিটিভ চার্জ বিশিষ্ট। আচ্ছা, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখান থেকে এখানে দিকে এই যুক্ত হলো ব্যাস। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে আমরা এটা কি বলতে চাইলাম, এটা একটা মাইনাস। ইলেকট্রনকে আমরা বলি এটা একটা মাইনাস। এখন বলো তো, ইলেকট্রনটা যখন এখান দিয়ে যাবে তখন নির্দিষ্ট একটা বেগ থাকবে, নির্দিষ্ট একটা বেগ থাকবে। ইলেকট্রন যখন ঘুরে, এই বেগটাকে আমরা ভি ধরে নিই। ইলেকট্রনটা ভি বেগে ঘুরতেছে। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা কি বেগে ঘুরতেছে বললাম, বলো তো? ভি বেগে ঘুরতেছে। তোমাদের বলছিলাম, তোমরা বলো তো, এই যে মাইনাসটা প্লাসের দিক দিয়ে একটা আকর্ষণ থাকে, এই আকর্ষণটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। বলছিলাম আমি 9 10 বলছিলাম। দেখো, এই মাইনাসটা প্লাসের দিকে একটা আকর্ষণ থাকে, এই আকর্ষণকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রন ঘূর্ণনের ফলে বাহিরের দিকে একটা বল কাজ করে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। বলতো, এই ভিতরের দিকে বলকে কি বলে তাহলে? এই যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, এটাকে বলা হয় কি মুখী বল? কেন্দ্র মুখী বল। এটাকে কি বলা হয়? কেন্দ্র মুখী বল। আর যখন এই যে বাহিরের দিকে একটা বল কাজ করে, ইলেকট্রন ঘূর্ণনের ফলে বাহিরের দিকে একটা বল কাজ করবে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তাহলে এখানে দুইটা বল কিন্তু কাজ করে, এটা কেন্দ্র মুখী বল আর এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। চিত্রটা সবাই বুঝতে পারছো কিনা? একটা নিউক্লিয়াস ইলেকট্রন ঘোরার সময় এই দুইটা জিনিস, এই কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। স্যার বিমুখীরা কোনটা স্যার? এটা দেখাইছে আমরা ইলেকট্রনের ভিতরের দিকে যেটা বলটা, এটা হলো কেন্দ্রমুখী বল। আর ইলেকট্রন ঘূর্ণনের ফলে বাইরের দিকে একটা বল কাজ করবে, যেটা ছুটে যেতে হবে বাইরের দিকে, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এটাকে কি বলা হয়? কেন্দ্র বিমুখী বল। মনে থাকবে, প্রথমটা হচ্ছে কেন্দ্র মুখী বল, আর বাইরের দিকে যে বল কাজ করবে সেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। বুঝছো কিনা? জি স্যার। ওকে, তাহলে এখানে আমি একটা জিনিস দেখাবো, এটা খুব মনোযোগ দিয়ে শেয়ার করো। আমি এখানে পারতে বুঝিয়ে দিচ্ছি আমি। এখন বলো যে একটা হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে আমরা জানি ধনাত্মক চার্জ থাকে। আর হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি আমরা বলি যে, তাহলে ধরো একটা, এখানে বলি আমরা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাটাকে আমরা বললাম যে, কি বলছি আমরা? পারমাণবিক সংখ্যা কি বলছি? যে। এটা কার পারমাণবিক সংখ্যা বলো তো? হাইড্রোজেনের। হাইড্রোজেনের। বলো তো, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা জেড বুঝাইলাম। এখন ই দ্বারা বুঝাই যে একটি প্রোটন বা ইলেকট্রনের আদান। এখানে ই দ্বারা বুঝাইলাম একটা প্রোটন বা ইলেকট্রনের আদান বুঝাইলাম। যদি বলো তো হাইড্রোজেন হয়, তাহলে হাইড্রোজেনের জেড এর মান কত? 1। আর ই দ্বারা বুঝাইলাম যে একটা কি আছে? প্রোটন আছে। নিউক্লিয়াসে কয়টা আছে? একটা প্রোটন আছে। অথবা এই মান দ্বারা আমরা বলতে পারি যে বাইরে কি আছে? জেড, অর্থাৎ বাইরে ইলেকট্রন আছে কয়টা? একটা। জেড এর মান যদি 1 বসাও, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটনও হবে একটা আর ইলেকট্রনও হবে কয়টা? একটা। তাহলে জেডি হচ্ছে চার্জ, জেডি হচ্ছে চার্জ। এটা কার চার্জ বলো তো? জেডিটা হাইড্রোজেনের। নিউক্লিয়াসে মোট ধনাত্মক চার্জের পরিমাণ।
ধনাত্মক চার্জের পরিমাণ হচ্ছে Ze। তাহলে আমরা কি লিখতে পারি, নিউক্লিয়াসের মোট ধনাত্মক চার্জের পরিমাণ কত, Ze। এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এটা বলছি কি দেখো, এটা আমরা কি বুঝাইলাম, আমরা প্রথম দিকে আমি সমান সংখ্যক দিয়ে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে একটা, এখানে খেয়াল রাখবা যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস যদি হাইড্রোজেন হতো তার পারমাণবিক সংখ্যা Z, এখানে নিচে একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এই ই দ্বারা বুঝাইলাম এটা পজিটিভ চার্জের সংখ্যা। ই মানে হলো ইলেকট্রন না, এটা ই বলতে ইলেকট্রন বুঝাইনি, একটা প্রোটন বা একটা ইলেকট্রনের আধান বুঝিয়েছে। ই বলতে একটা প্রোটন বা একটা ইলেকট্রনের আদান বুঝিয়েছে, মনে থাকবে? আচ্ছা বলতো, এখন আমরা বলবো যে এইটা ব্যাস, এই যে ইলেকট্রন, দেখো এই ইলেকট্রন আর এই নিউক্লিয়াসের মধ্যে, এই যে একটা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মাঝখানে দূরত্ব হচ্ছে আর, মাঝখানে দূরত্বটা কি বলি আমরা, আর এই দূরত্ব, এটা হলো হাইড্রোজেনের ব্যাসার্ধ, আর এটা হলো বি, হলো বি ব্যাগে আবর্তন করছে। এখন বলতো, নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল কত হবে? নিউক্লিয়াসের উপর ইলেকট্রনের আকর্ষণ বল কত হবে? এবার আমি সংক্ষিপ্ত বুঝাই দিচ্ছি, তোমাদেরকে পরে আমি এটা লিখে আনসারটা দিয়ে দিব। আমাদের আমরা মূল কথা বলো যে আমরা বলছি নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের উপর আকর্ষণ, ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের একটা আকর্ষণ বল থাকবে না, এই বলটা কত হবে খেয়াল করো, বলো কে বলতে পারবা? সূত্র কি, কুলম্বের সূত্রটা মনে আছে তোমাদের? এটা চার্জ কি বলতো, এখানে চার্জ কি, এটা চার্জ কি বুঝাইছি আমি বলতো? এখানে যে চার্জটা আমি সংক্ষিপ্ত এখানে লিখে দিলাম, এটা আদার্স কালারটা লিখে দিই যা তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি আদার্স কালারটা বুঝে দিচ্ছি, চিত্রটা ভালো করে লিখে নিবা, আর বইয়ে কিন্তু এগুলো বোঝা যাবে না। আমি একটু আলাদা কালার দিয়ে তোমাদের একটু বোঝানোর জন্য আমি আলাদা একটা কালার ইউজ করি, সবুজ কালার ইউজ করি। এটা কিন্তু তোমরা লিখবে না বোঝানোর জন্য। তোমরা বলো তো, তোমরা খেয়াল করো, এখানে একটা চার্জ ইউজ করেছি, আরে সবুজ কালারটা তো বোঝাই যাবে, আমি এই কালার ইউজ করি, ব্লু কালার ইউজ করি, দেখো তো ব্লু কালারটা মনে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে ব্লু কালার। বলো তো, নিউক্লিয়াসের চার্জ বলছি আমরা Ze, নিউক্লিয়াসের চার্জ বলছি আমরা Ze, ভালো করে খেয়াল করে দাও, Ze নিউক্লিয়াসের চার্জ, আর এটার চার্জ কত, শুধু ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। বলতো, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, কয়টা চার্জ এখানে, দুইটা চার্জ না? আর মধ্যবর্তী দূরত্ব কত, চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলতো? 8 স্যার। হ্যাঁ, চার্জের মধ্যবর্তী দূরত্ব কত বলো? 8। আচ্ছা, কুলম্বের সূত্রটা মনে আছে তোমাদের? কুলম্বের সূত্রটা কি, কে বলতে পারে না কুলম্বের সূত্রটা? আমি বলে দিচ্ছি, নিউক্লিয়ার কুলম্বের সূত্রটা কি দেখো, Q1 Q2/2 হ্যাঁ, কুলম্বের সূত্রটা হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কুলম্বের সূত্রটা কি, এটা কিন্তু খেয়াল রাখতে, অনেকেই কুলম্বের সূত্রটাই ভুলে যায়। কুলম্বের সূত্রটা হলো আমাদের খেয়াল রাখতে হবে, এখানে দেখো আমার ফন্টটা একটু, আচ্ছা আচ্ছা কুলম্বের সূত্রটা তাহলে আমরা যদি বলি, দেখো তো, এই চার্জ Q1 Q2, তাহলে মানে Ze ইনটু হবে E, মানে Q1 Q2 বাই R স্কয়ার। R স্কয়ার মানে কি বলতো, Rটা কেন দিলাম আমরা, ব্যাসের উপর স্কয়ার হয়, D স্কয়ার বা R স্কয়ার, R স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা কি মান দাঁড়ালো বলতো, এটা মান দাঁড়ালো কি, এটা কি মান দাঁড়াইছে বলতো, এটা মানটা টোটাল মান কি দাঁড়ালো, এটা লিখতে পারি Z স্কয়ার, Z E স্কয়ার হবে, কারণ E আর E দুটো আছে, স্কয়ার বাই হবে R স্কয়ার। এটা হচ্ছে এই স্কয়ার, এই যে Z স্কয়ার বাই R স্কয়ার, এটার মান হচ্ছে, এটা হলো নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর আকর্ষণ বল। এই যে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর যে আকর্ষণ বলের মান, সেটা হবে Z স্কয়ার বাই R স্কয়ার। সবাই এটুকু বুঝছো কিনা? এটা নতুন জিনিস, কিন্তু এটা তোমাদের বইয়ে নাই।
বুঝছো কিনা সবাই? জি স্যার। সবাই কি বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ওকে, তাহলে এটা যদি আমরা দেখাই, দেখো, তাহলে এটা আমরা দেখাইলাম, তাহলে কত হলো এটা ডাব্লিউ জেডি। এখানে আমরা এটা মান বের করলাম। এটা হচ্ছে একটা ইলেকট্রনের প্রতি, এই যে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের যে আকর্ষণ বল, এই যে ভিতর দিকে বল, খেয়াল করে যে কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল, কেন্দ্রমুখী বল বললাম, এই যে তীর চিহ্ন দিয়েছি, এইটার মান হলো জেড স্কয়ার বাই আর স্কয়ার। এটা মনে থাকবে? আচ্ছা বলো তো, আমরা কেন্দ্র বিমুখী বল পড়িয়েছিলাম। ইলেকট্রন যখন ভি বেগে চলবে, বাইরের দিকে ঘুরবে, তখন বাইরের দিকে একটা বল কাজ করে, সেই বল হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলের সূত্র হচ্ছে, কেন্দ্র বিমুখী বলের সূত্র কি? কেন্দ্র বিমুখী বলের হলো এম ভি স্কয়ার বাই আর স্কয়ার। কেন্দ্র বিমুখী বল হবে এম ভি স্কয়ার, অর্থাৎ ভি বেগে চলবে বিধায় এম ভি স্কয়ার বাই হবে আর স্কয়ার। এটা কোন বল বলো তো? এটা কোন দিকের বল? বাইরের দিকের যে বলটা, সেটা হলো এম ভি স্কয়ার বাই আর স্কয়ার। এটা হলো কেন্দ্র বিমুখী বল। আর কেন্দ্রমুখী বল হচ্ছে জেড স্কয়ার বাই আর স্কয়ার। এই দুইটা জিনিস বুঝতে পারছো কিনা? এটা কি বল বলে বলো তো? এই বলটা স্যার এমটা কি স্যার ওই যে ইলেকট্রনের ভর? এমটা হলো ইলেকট্রনের ভর। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। তোমাদের একটু কষ্ট করে প্রশ্ন করতে হবে, কারণ যদি সরাসরি হতো বোর্ডে বারবার কেটে মুছে বুঝাইতে পারতাম। এখানে তোমাদের প্রশ্ন করে ক্লিয়ার হইতে হবে। তাহলে বলো তো, এই যে ইলেকট্রন যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকে, এই আকর্ষণ বলটাকে বলবো আমরা জেড স্কয়ার বাই আর স্কয়ার। আর কেন্দ্র বাহিরের দিকে যে একটা বল কাজ করে, সেটাকে বলো কেন্দ্র বিমুখী বল, সেটা হলো এম ভি স্কয়ার বাই আর স্কয়ার। না, আর স্কয়ার দরকার নাই, কারণ বাইরের দিকে তো শুধু ব্যাসটা ছিল, এর স্কয়ার দরকার, শুধু এম ভি স্কয়ার বাই আর হবে, এম ভি স্কয়ার বাই আর। এখন এই দুইটা বল কি বুঝতে পারছো কিনা? এই একটা বল আর এই একটা বল। এই বলটার নাম কি বলো তো? আমি বারবার প্রশ্ন করে ক্লিয়ার করতেছি যাতে তোমরা ক্লিয়ার হও। এই বলটার নাম কি? কেন্দ্রমুখী বল স্যার। হ্যাঁ, কেন্দ্রমুখী বল স্যার। গুড। এটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। ভেরি গুড, কেন্দ্রমুখী বল এটার নাম। কেন্দ্রমুখী বল স্যার। কেন্দ্রমুখী বল। আর এটা কোন বল বলো তো? এই যে আর এটা কি বল? এই যে এম ভি স্কয়ার বাই আর, কেন্দ্র বিমুখী বল। রাইট, কেন্দ্র বিমুখী বল। তোমাদের আমি ক্লাস 10 বোরের তথ্য বোঝানোর সময় বলছিলাম, রাদারফোর্ড তথ্য বোঝানোর সময় বলছিলাম যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হলেই একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ইলেকট্রনটা ঘুরতে থাকবে, আদারওয়াইজ পরমাণু মডেল টিকবে না, বলছিলাম। অর্থাৎ এই দুইটা বল পরস্পরে কি হবে? সমান হবে। এই দুইটা বল পরস্পরে কি হতে হবে? সমান হতে হবে। তাহলে এইটা আর এটা পরস্পরের সমান ধরে নিই। তাহলে লিখে নাও, আমরা জেড স্কয়ার, তাহলে আমরা এটা লিখে নিই জেড স্কয়ার। দেখো জেড স্কয়ার আমরা লিখতেছি জেড স্কয়ার আর স্কয়ার সমান এম ভি স্কয়ার ক্লাস করতেছি পরে, ক্লাস করতেছি পরে। বাই আর। আচ্ছা, এখন বলো তো, এটা কাটাকাটি যদি করি, এটা আর আর কাটায় একটা আর থাকবে, এখানে ভি স্কয়ারের যদি মান বের করি, তাহলে ভি স্কয়ারের মান কত হয় বলো তো? ভি স্কয়ার সমান ক্যালকুলেশন করলে ভি স্কয়ার সমান কত? জেড, দেখো ভি স্কয়ার সমান জেড স্কয়ার বাই এম আর, স্কয়ার বাই এম আর। কোন দিন যদি তোমাদের অঙ্ক করতে বলে যে গতিবেগ নির্ণয় করো, যদি কোনো সময় গতিবেগ নির্ণয় করতে বলে, কি নির্ণয় করতে বলতে পারে? গতিবেগ, তাহলে এই সূত্র দিয়ে ইউজ করবা। যদি জেড এর মান, ই এর মান আর এম এর মান আর এর মান দেওয়া থাকে, তাহলে ভি স্কয়ার হলো গতিবেগ স্কয়ার, তাহলে এটা রুট করে দিবা। রুট করলে বেগ বের হবে। এই যে বেগ দেখো, ভি ধরেছি আমি। কোনদিন যদি বেগ বের করতে বলে, একটা ইলেকট্রনের বেগ কেমনে বের করবা? গতিবেগ, তাহলে এই সূত্র দিয়ে বের করো।
এইটুকু বুঝতে পারছো কিনা সবাই? কিসে বুঝছি? সবাই কি এইটুকু বুঝতে পারছো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এটা দিব না তোমাদের। তোমাদের গ্রুপে আমি শোনো, তোমাদের গ্রুপে আমি তোমাদের গ্রুপের ছবি উঠাই আমি দিয়ে দিচ্ছি, তা তোমাদের বুঝতে সুবিধা হবে পড়তে। তোমাদের প্রত্যেকের একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ স্যার বলো। যেটি হচ্ছে স্যার নিউক্লিয়াসে দাঁড়া আমি বলে দিচ্ছি, দাঁড়া বাবা। তোমাদের প্রত্যেকের গ্রুপে দেখো, এখানে গ্রুপে আমি এটা গ্রুপে আমি দিচ্ছি প্রশ্ন, এই যেখান থেকে পড়াই দিচ্ছি এই প্রশ্নটা আমি সেন্ড করে দিচ্ছি, গ্রুপে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় পড়তে। দেখো এখানে গ্রুপটা খেয়াল করো সবাই। পাইনি অন্য গ্রুপে তো ইন্তেশাম, সব ঠিক, সব ঠিক দিচ্ছি আমি বাবা। দাঁড়াও, তোমরা সবাই 1 নং সমীকরণ পর্যন্ত পড়ো, পরে আমি আবার বুঝিয়ে দিব। লাইন কেটে গেলে আবার জয়েন করবা। সবার কাছে যেহেতু আমি শিটে রেখে, খুব সবাই মনোযোগ দাও, একবার শুনলেই মনে থাকবে। তোমরা খেয়াল করো, এটা একটা পরমাণু। সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? আদিবা, রাইমা, শাকিব, জি শুনতে স্যার। পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। সবাই মনোযোগ দিয়ে দেখো, এটা হচ্ছে একটা পরমাণু। এই পরমাণুর ভিতরে থাকবে একটা নিউক্লিয়াস এবং বাইরে থাকবে ইলেকট্রন। এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। আর ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ঘুরবে, তখন ভি বেগে ঘুরবে, ভি গতিবেগ নিয়ে ঘুরবে। এখন হচ্ছে এটা যেহেতু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে চিন্তা করছি, এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের একটা এখানে জেটি, জেটি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। এখন জেটি কেন, যদি সোডিয়াম হতো তাহলে এই জেড হতো 11 আর ই হতো কত প্লাস, তাহলে এখানে 11টা প্লাস আছে। যেহেতু হাইড্রোজেন, তাই আমরা বলছি জেটি হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, জেড এর মান কত 1 আর ই হচ্ছে প্লাস, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা বুঝাইছি। এখানে খেয়াল করে, ই কিন্তু ইলেকট্রন সংখ্যা না, এখানে ই হচ্ছে প্রোটন সংখ্যা অথবা এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, দুইটার দ্বারা বুঝাইছি। এই হচ্ছে এখানে প্রোটন সংখ্যা আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর এই যে এখানে ইলেকট্রন, এখানে ই দ্বারা বুঝাইছি ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা হচ্ছে কার চার্জ? নিউক্লিয়াসের চার্জ। আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে এটা নিউক্লিয়াসের চার্জ আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে ধরে নিলাম এই চার্জটা Q1, এই চার্জটা কত Q2, আর এই ব্যাসার্ধ কত আর? আমরা এর সূত্র থেকে পাই, কুলম্বের সূত্র থেকে পাই Q1 Q2 বাই d স্কয়ার মানে r স্কয়ার। মনে পড়ছে সূত্রটা? Q1 Q2 বাই r স্কয়ার। এখন এটা আমরা গুণ করে দিলাম z স্কয়ার বাই r স্কয়ার। তাহলে এটা কোন বল? কেন্দ্রের দিকে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে এই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল।
আচ্ছা, ইলেকট্রন যখন ঘোরে তখন বাইরের দিকে একটা বল থাকে, যে বলে বাইরের দিকে ছুটে চলে যেতে চায়, এই বলটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বলের মান হবে m হবে ইলেকট্রনের ভর, আর ভি স্কয়ার এই বেগে চলতেছে, এটা ভি স্কয়ার, আর এই যে শেষ থেকে এত ব্যাস, এটা r দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ m ভি স্কয়ার বাই r হবে। এটা হলো কেন্দ্র বিমুখী বল। তাহলে এটা হলো কেন্দ্রমুখী বল, আর এই মানটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, দুইটা বল। আমরা জানি এই দুইটা বল সমান থাকে, রাদারফোর্ডের সূত্র আমরা পড়িয়েছিলাম যে কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান থাকে। এই দুইটা বল সমান দিয়েছি, আর স্কয়ার আর কাটা দিয়েছি, এখানে ভি স্কয়ার বের করছি, ভি স্কয়ার সমান জেড স্কয়ার বাই এম আর। তাহলে এভাবে আমরা এটা 1 নং সমীকরণ, এটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 1। তাহলে এভাবে আমরা ভি স্কয়ার অর্থাৎ গতিবেগ বের করতে পারি। সবাই এটুকু বুঝছো কিনা? একটা ইলেকট্রনের গতিবেগ বের করার সিস্টেম হলো এইভাবে বের করতে হবে। সবাই এটুকু ক্লিয়ার কিনা? এবার করে নাও। জি স্যার, ক্লিয়ার। সবাই এখন আমার কথা যদি শুনে থাকে, এবার একবার করে নাও, এখন একদম ক্লিয়ার হয়ে যাবে 1 নং সমীকরণ পর্যন্ত। তোমরা কিন্তু লিখেও নিবা, আমি যখন যা করাইছি বোর্ডে যা লিখছি তোমরা কিন্তু সুন্দর করে লিখে নাও, কারণ লিখলে প্র্যাকটিস হয়ে যাবে, মনে থাকে। স্যার বলো। স্যার আপনি যে স্যার জেটি লিখছেন স্যার, ওখানে ইটা কি সবসময় অলওয়েজ প্লাস? কোনটা? এই যে এখানে জেড, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আর ইটা কিন্তু এখানে প্লাস, পজিটিভ চার্জ বোঝাইছে। এইটা এইটা কিন্তু নেগেটিভ চার্জ বোঝাইছে, বুঝছো? প্রোটন অল টাইম প্লাস। তোমরা 1 নং সমীকরণ পর্যন্ত বুঝলে আমাকে বললে আমি তারপরে যাব। সবার কি লেখা হয়েছে? বোর্ডে লেখাটুকু লিখছো সবাই? রাইমা ইয়ে দেখছো? রাইমা ইয়ে তানভীর লেখছো? তানভীর লিখছো কিনা? বুঝতে পারছি। আচ্ছা, রাইমা, তারপরে আদিবা। রাইমা, আদিবা, বুঝতে পারছো কিনা? রাইমার কথা শুনতে পাচ্ছি না। রাইমা কি বুঝছো? না বুঝলে প্রশ্ন করবা, ক্লিয়ার হয়ে নিবা। ওকে, যদি বুঝে থাকো তাহলে আমরা এই উপরের টুকু একটু মুছতে দিতে হবে আমার, কারণ আমার এবার পরে আরো কিছু জিনিস বুঝাইতে হবে। দেখো আমরা এইটুকু ফ্রি করতেছি, কারণ এইটুকু আমরা আবার লিংক করব এটার সাথে, এই জন্য আমরা এইটুকু ফ্রি করলাম। বলো, এখন বলো তো, ই এর সূত্র শিখিয়েছিলাম আমরা, বিজ্ঞানী বোরের সূত্র শিখিয়েছিলাম 9 এও, যে কৌণিক ভরবেগ সম্পর্কিত সূত্র শিখিয়েছিলাম, মনে আছে? কৌণিক ভরবেগ এম ভি আর সমান এনভি আর এনএস বাই 2 পাইছে। এটা শিখিয়েছিলাম, মনে আছে তো? এটা হলো এম ভি আর, এম ভি আর সমান এনএইচ বাই 2s পাই। আমরা বলছিলাম সরল গুণিতক, অর্থাৎ এনএইচ বাই 2s পাই, এটা আমরা শিখিয়েছিলাম। এটা হলো বোরের 2
2 নাম্বার স্বীকার্য ছিল যে কৌণিক ভরবেগের মান h/2i স্কয়ার সরল গুণিতক। অর্থাৎ সরল গুণিতক বলছি কেন, সামনে n বসিয়ে দিলেই সরল গুণিতক লাগে না, কারণ n এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে। এখন আমাকে বলো এখান থেকে যদি v এর মানটা বের করি তাহলে v সমান সমান কি হবে বলো তো? v তাহলে এটা গুণ করে ভাগ হয়ে যাবে, তাহলে nh বাই হবে 2i স্পাই mr। সবাই বুঝছো কিনা? এটা গুণ ছিল, ওই পাশে দিয়ে হয়ে গেল ভাগ। এটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম আমরা 2। এইটুকু বুঝছো কিনা সবাই? স্যার বুঝছি স্যার। এটা খালি mr গুণ ছিল, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। এটা এই সূত্রটা কই থেকে আসছে? বোরের সূত্র 2 নাম্বার সূত্র থেকে আসছে। বোরের 2 নাম্বার সূত্র থেকে আসছে। এইটুকু সবাই বুঝছো কিনা? রাইমা কি লাইন কেটে গেছে? রাইমা না স্যার। তুমি বুঝতে পারছো এই বোরের সূত্রটা 2 নাম্বার সূত্রটা? জি স্যার। ওকে, ইন্তেশাম বুঝছো? ইন্তেশাম এটা বোরের সূত্র থেকে আনছি, বুঝছো কিনা এটা? ওকে, তো আমার v স্কয়ারের মান দরকার। এই যে আমি v স্কয়ারের মান আছে, আমি v স্কয়ারের মান বসাবো। তাহলে পুরো সমীকরণকে স্কয়ার করে দাও, তাহলে কি হবে বলো তো? v স্কয়ার সমান সব স্কয়ার করে দাও, তাহলে কি হবে? n স্কয়ার h স্কয়ার। এটা তাহলে কি হবে? এটা কত হয়ে যায়? 2i স্পাই স্কয়ার মানে কি 4 স্কয়ার, 4 পাই হবে। পাই স্কয়ার m স্কয়ার, আর এটা হবে r স্কয়ার। এবং অর্থাৎ সমীকরণ দিয়ে রাখলাম আমরা 3। খেয়াল করো এখানে শুধু কাজ কি করেছি, উভয় পক্ষে আমরা বর্গ করেছি। উভয় পক্ষ কি করে দিয়েছি আমরা? বর্গ। দেখো তো এই মানের সাথে এই মানটা আমরা, এটাও v স্কয়ার মান, এটাও v স্কয়ার মান, বসাতে পারবো স্যার। দুইটা কি এক সমান লিখতে পারি? এই দুইটা কি পরস্পর সমান লিখতে পারি? স্যার আচ্ছা, তাহলে আমি চিত্রটা এটা মুছে দিই। এখন চিত্র আমার দরকার নাই, চিত্রটা আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এবার বলো তো এই মান আর এই মান পরস্পরের সমান, এটা কি বুঝতে পারছো? এই যে এই মান আর এই মান যে পরস্পরের সমান, সবাই বুঝছো কিনা? এই স্কয়ারের মান এটাও v স্কয়ারের মান, তাহলে এই দুইটা পরস্পরের সমান। তাহলে আমরা এই দুইটা পরস্পরের সমান লিখে দিচ্ছি। সমান লিখতে হচ্ছে তাহলে z স্কয়ার বাই z স্কয়ার, আর এখানে নিচে হবে কি বাই mr সমান, এটা কি হবে? এটা তো এইটা লিখলাম, আর এটা হবে এটার সমান n স্কয়ার h স্কয়ার, তাহলে n স্কয়ার h স্কয়ার, আর নিচে হলো 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। এইটুকু বুঝছো কিনা সবাই? এই দুইটা v স্কয়ার মান একই হওয়ার কারণে আমরা দুইটা মান পাশাপাশি লিখে দিই। এখানে কাটাকাটি করে বলো তো, এখানে কাটাকাটি করলে r এর মান বের করা যাবে না? r এর মান কত হবে বলো তো? কাটাকাটি করলে এটা কাটাকাটি করলাম, একটা r থাকবে, এই rটা গুণ করলাম, এটা এসে ভাগ হয়ে যাবে, তাহলে r সমান সমান কি হবে? তোমরা বলো তো r সমান সমান কি হবে? নিজেরা কাটাকাটি করে ডিরেক্ট করবা। r সমান কি আসে? n স্কয়ার h স্কয়ার, এটা গেল z square divided by mr is equal to n square
into h square 4 pi divided by square 4 pi square 4 m pi square square r square m একটা r m is equal থাকবে to কারণ n দুইটা square m h ছিল একটা square m কাটা গেছে divided একটা by m থাকবে 4 pi 4 pi square. স্কয়ার m আর z স্কয়ার হবে z কিন্তু বড় হাতের z আর এটা হবে স্কয়ার। এখন বলো এই সমীকরণের মান জানতে পারলেই অর্থাৎ এই সমীকরণের মানটা আমরা জানতে পারলেই যে কোনো একটি পরমাণুর ব্যাসের মান বের করতে পারবো। এটাই কি বলা হয় n-তম কক্ষপথ। এটা n এর মান আমরা জানি না, তাহলে এটা বলতে পারি আমরা n-তম কক্ষপথে এর সমীকরণ হচ্ছে এটা। এটা কততম কক্ষপথে? n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ হবে এটা। যদি বলি দ্বিতীয় কক্ষপথ, তাহলে n এর মান 2 বসাবো, এখানে আমরা 2 বসিয়ে দিব, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসের মান বের হয়ে যাবে। অর্থাৎ ব্যাসার্ধ বের করতে পারলে ব্যাসও বের করতে পারবো আমরা। অর্থাৎ কোন পরমাণুর ব্যাসার্ধ বের করার সমীকরণ এটা। n তো জানোই কক্ষপথ সংখ্যা, h প্লাঙ্কের ধ্রুবক, পায়ের মান জানি, m ইলেকট্রনের ভর, z হচ্ছে কি আমি একটু আগে বলছিলাম পারমাণবিক সংখ্যা, আর e হলো চার্জের সংখ্যা। এই মানগুলো জানা থাকলেই আমরা কি বের করতে পারবো? একটা পরমাণুর ব্যাস বের করতে পারবো। এখন বুঝতে পারছো একটা পরমাণুর ব্যাস কিভাবে বের করতে হয়? সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। সবাই একটু করে ফেলো, ব্যাস বের করা পর্যন্ত একটু দেখে ফেলো, গতিবেগে ব্যাস বের করা পর্যন্ত সবাই, এবং ভালো করে লিখবে কিন্তু তোমরা। স্যার এটা কি লাস্ট কোশ্চেন? আর একটা কোশ্চেন দেখাবো, একটা ছোট কোশ্চেন দেখাবো। কই কই স্যার লাস্টেটাতে এই যেখানটা আসবে যে গুণ আছে না, এই যে এটা না, এটা এসে কোনাগুনি গুণ হবে না, এটার সাথে এটা গুণ হবে না, আর তো আর কাটা গেলে একটা আর থাকলো, আটটা এখানে চলে যাবে, জেড স্কয়ার নিচে চলে আসবে না, এই আর একটা থাকবে, একটা আর যদি উপরে যায় এই জেড স্কয়ারটা নিচে চলে আসবে। আর আর গুণন খেয়াল করো, কোনাগুনি গুণন হয়েছে না, বুঝতে পারোনি? কোনাগুনি গুণনটা কি বুঝতে পারছো? আদিবা রাইমা কি কোনাকুনি কোনটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কিভাবে আমরা আর এর মান বের করতে পারি? তোমরা এবার আর পর্যন্ত যদি পারো, আমরা ভি নির্ণয় করাটা শিখো। আজকে এই পর্যন্তই করো, আর একটা জিনিস করব, ভি নির্ণয় করা, অর্থাৎ গতিবেগ নির্ণয় করা। n-তম কক্ষপথ আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে হয় কিভাবে। এখন আমরা এখানে অলরেডি পেয়ে গেছি, তাহলে আমরা সহজভাবে কাজটা করে ফেলি। বলো তো 2 নং সমীকরণে দেখো তো, এই যে 2 নং সমীকরণে আমরা বেগের মান পেয়েছি, এখানে দেখো শুধু r এর মানটা বসিয়ে দিব, বসিয়ে দিলে উপরে রেজাল্ট চলে আসবে, v এর মান বের হয়ে যাবে। তোমরা খেয়াল করো এটা কি পেয়েছি আমরা, আমি এটাকে গোল করে একটু দেখাই তোমাদের। এটা কিসের মান পেয়েছি বলো তো? এটা কিসের মান? v এর মান। আর এখানে এটা কিসের মান পেয়েছি? r এর মান। তাহলে এই সমীকরণে 2 নং সমীকরণে যদি r এর মানটা বসিয়ে দাও, তাহলে কি v এর মান চলে আসবে না? 2 নং সমীকরণে শুধু এই যে r এর যে মানটা বের করলাম, এই r এর মানটা বসায় দাও, বসায় দিলে v এর মান চলে আসবে। আর ভিটা শিখে বলছিলাম কি ইলেকট্রনের গতিবেগ নির্ণয়ের সমীকরণ। এটা দিয়ে কিন্তু আমাদের ম্যাথ করতে হবে। এই যে r দিয়েও যেমন ম্যাথ আসবে পরীক্ষায়, আবার গতিবেগ নির্ণয় করার সময়ও ম্যাথ আসবে। এই জন্য 2 নং সমীকরণে r এর মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে v এর একটা মান চলে আসবে। এটাই হচ্ছে গতিবেগ নির্ণয় করার সমীকরণ। সবাই কি বুঝছো না? আমি করে দিব, এটা করে দিতে হবে। জি স্যার, বুঝতে পারছি। না স্যার করতে এই হবে যে না। সমীকরণে বসিয়ে দাও, বসিয়ে দিলে v এর একটা মান চলে আসবে, r এর মান এই সমীকরণে বসিয়ে দিলে v এর একটা মান চলে আসবে। এটাই হচ্ছে গতিবেগ নির্ণয় করার সমীকরণ। সবাই ক্লিয়ার কিনা এটা? জি স্যার। তানভীর
তানবীর ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। সিয়াম বুঝতে পারছো? জি স্যার। ওকে, তারপরে আদিবা রাইমা বুঝতে পারছো কিনা? স্যার আজকে কি এইটুকু পর্যন্তই?